ঢাকার উত্তরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জারিফ। সকাল 9:10 তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরে 40% দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারের পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শ্বাসনালী পড়ে যায় সংক্রমণের ঝুঁকি থাকায় বুধবার তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। গত সোমবার বেলা 1:15টার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের সকাল 8:30 পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এই ঘটনায় মারা গেছে 34 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 50 জন। দর্শক, এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তো আজ স্কুলের সামনে কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহিলি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আপনি যেমনটি জানেন, গত 21 জুলাই ঠিক এই প্রতিষ্ঠানেই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আমরা যতটুকু জেনেছি 32 জন মারা গিয়েছে। তো এখানকার আরও 165 জন আহত হয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, আপনি যেমনটি দেখেছেন যে এখানে উৎসুক জনতা ভিড় করছে। তারা আসলে জানতে চাচ্ছে, তারা কিউরিওসিটির জায়গা থেকে তারা এখানে আসছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে কর্তৃপক্ষ তারা সীমিত পরিসরে, তারা গণমাধ্যমকে অ্যালাউ না করলেও সীমিত পরিসরে এখানকার উৎসুক জনতাকে তারা অ্যালাউ করছে। এছাড়া আমরা আরেকটি বিষয় যেটা জেনেছি যে এখন পর্যন্ত সর্বমোট 33 জন মারা যাওয়ার আমরা খবর পেয়েছি এবং প্রায় 61 জনের মধ্যে এখনও রাজধানীর বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে যদি আমরা একটু আপনাদেরকে বলতে চাই যে এখানে এই যে এখানে ঠিক পাশেই বিমানবন্দর, এখানে রানওয়ে, এই রানওয়ের পাশে এখানে যে এত বড় একটা জায়গা নিয়ে যে এরকম একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান পেল, তো সেক্ষেত্রে এটা নিয়ে উৎসুক জনতারা অনেকে প্রশ্ন তুলছেন। আমরা এখানে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানাতে চাই যে এখানে যে চিকিৎসাধীন অবস্থায় টোটাল আমাদের সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চিকিৎসক দল এসেছেন বাংলাদেশে, যারা আহতদেরকে তারা চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এসেছেন। এছাড়াও ভারতেরও 4 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে যে এখানে তারা বেটার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। আমরা এই মুহূর্তে একজন এখানকারই একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, যিনি ওই দিন ঠিক বিমান বিধ্বস্তের ঘটনায় ওই দিনে এখানে ছিলেন। আমরা তার সাথে কথা বলবো, আমরা তার সাথে সংক্ষেপে জানতে চাইবো ওই দিন আসলে কি হয়েছে, এখনকার পরিস্থিতি আসলে কি। জি, আমার নাম মোহাম্মদ ইফতেখার হোসেন। আমি এইচএসসি পরীক্ষার্থী, এই কলেজেরই ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তো বিমানটি 21শে জুলাই এখানে বিধ্বস্ত হয় দুপুর 1:10 এমন সময়। তো আমি ওই সময় এখানে ছিলাম, ওই আমাদের যে ভবনে বিস্ফোরণ হয়েছে এর আগের ভবনটা ওখানে ছিলাম, পাশের ভবনটাতে ছিলাম। তো ওখান থেকে বিমানটা মূলত আমাদের যে 5 নম্বর প্রজেক্ট, ওই 10তলা বিল্ডিংটার পাশে দিয়ে গিয়ে একদম ডিরেক্ট এখানে পড়ে। আর ককপিট থেকে পাইলট, যে আমরা যেটা দেখলাম যে পাইলট ককপিট থেকে আগে এক্সিট করছে ওখান থেকে। তো ওখান থেকে গিয়ে ডিরেক্ট বিমানটা স্কাই আর ক্লাউড সেকশন, 2 সেকশন ভিতর আছড়ে পড়ে একদম। তো ওখান থেকে ওই অবস্থাতে তখন সেনাবাহিনী এসেছে, ওখানে পাশাপাশি সেনাবাহিনী আমাদের হেল্প করছে। এখানে সামনে ফায়ার সার্ভিসের আছে, ফিলিং স্টেশন আছে। তো ওখান থেকে ফায়ার সার্ভিসও ছুটে আসে ঘটনা দেখে। এখান থেকে আমাদের সাহায্যের জন্য সেনাবাহিনী, সামনে একটা ক্যাম্প আছে দিয়াবাড়ি ক্যাম্পের সেনাবাহিনী, তারাও ছুটে আসে। তো আমরা যারা স্কাউট আছি, তারপর আমাদের যে কলেজের স্টুডেন্টরা, তারা ছুটে যায় ওখানে। তো ঘটনাস্থলে ওখানেই আমরা দেখি যে প্রথমে একজন গার্ডিয়ান ছিল, তো তার আর লাশের অর্ধেক নাই, চলে গেছে, এই বিস্ফোরণে উড়ে গেছে। আর একটা ছাত্রের নাড়ি ভুড়ি বের হয়ে গেছে এক সাইড দিয়ে। তো ঘটনাস্থলে তো ওখানে আমি নিজে 20টা লাশ ভিতর থেকে করছি, আমি নিজে হাতে উঠাই দিচ্ছি এখানে। তো আরেকটা জিনিস সবার সারা বাংলাদেশের চোখ যেটা, যে লাশের সংখ্যাটা। তো আমরা বিভিন্ন মিডিয়াতে দেখাইতেছে যে যেদিন ঘটনা ঘটেছে বিকেল 3:30 4টার মধ্যেও এখান থেকে 75টা লাশ বের করা হয়েছে, 75টা লাশ। তো সেখান থেকে এখানে দেখানো হইতেছে যে 30টা এমন করে। তখন রাত 12টার নিউজ, তখনও সংবাদ মাধ্যমগুলোতে দেখানো হচ্ছে 20 জন মারা গেছে, 20 জন। কিন্তু না, এখানে ছাত্ররা যখন করছে, নিজেরা ছাত্ররা যখন ইন্টারভিউ দিতেছিল যে না আমরা এতগুলো লাশ করছি, তারপর সংবাদ মাধ্যমগুলো আমরা জেনেছি যে আসলে
হ্যাঁ, আমরা জেনেছি যে উনি আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন এবং আমরা আরেকটি বিষয় জেনেছি যে এই ঘটনার পরই আসলে বৃহস্পতিবার পর্যন্ত এই ছুটি এই প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়। তো বৃহস্পতিবার যেহেতু ছুটি ঘোষণা করা হয়, শুক্র শনিবার সরকারি বন্ধ থাকায় আগামীকাল অর্থাৎ রবিবার এই প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আমরা জেনেছি। এছাড়া এখানে যে তদন্ত 5 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটারই তদন্ত প্রতিবেদন হয়তো আগামীকাল অথবা পরশুর মধ্যেই সে তদন্ত প্রতিবেদন আসলে আসলে এই দুর্ঘটনার অন্তরালে কোনো গল্প আছে কিনা সেটা আমরা আরও জানতে পারবো। ধন্যবাদ সাহিলি। এই ছিল রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ তথ্য। জি গালিব, আপনাকে ধন্যবাদ। পানি লাগবে পানি, মুগ্ধের সেই পানি বিলানো আবু সাইদের আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত 36 জুলাই, স্বাধীন গণভবন সহ জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য মুহূর্তগুলো রাজধানী সহ সারা দেশের শহরের দেয়ালগুলোতে ফুটে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রং তুলি ও ব্রাশের আঁচড়ে রাঙিয়ে তুলেছেন গণ অভ্যুত্থানের চেতনা জাগ্রত করে এমন প্রেক্ষাপটগুলো যা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থান, জনরোষের মুখে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। আর এই আন্দোলনের সময় বিপ্লবী ছাত্র জনতা দীর্ঘ 16 বছরের ইতিহাসে কথা না বলার বাকস্বাধীনতা ফিরিয়ে পাওয়া সহ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন ও ত্যাগের মুহূর্তগুলো হৃদয়ের কালি দিয়ে এঁকেছেন দেয়ালে দেয়ালে। নজরকাড়া গ্রাফিতিগুলো ক্রমেই বেগবান করেছিল ফেসিবাদী ও জুলুমবাজ দীর্ঘ শাসনের অবসান ঘটানোর অন্যতম এক মাধ্যম হিসাবে সাহস জুগিয়েছিল প্রতিটি মানুষের হৃদয়ে। আমাদের এই গ্রাফিতিগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে রাজনৈতিক আমরা চালনা করব। তাদের যে আত্মত্যাগটা আমাদের সবার জন্য দেশের, এইটা আসলে আমাদের ফুটিয়ে তোলা উচিত। সময়ের সাথে সাথে কিছু কিছু গ্রাফিতি মুছে গেছে, আবার নতুন করে সেখানে পড়ছে তুলির আঁচড়। রাজধানীর মেট্রো রেলের প্রতিটি পিলারে পিলারে রং তুলির আঁচড়ে নতুন করে ফুটিয়ে তোলা হচ্ছে বিগত সরকারের ফেসিবাদ শাসন ব্যবস্থার আমলনামা এবং এর বিপরীতে রুখে দাঁড়ানো চিত্র, যা দেখে অনুপ্রেরণা পাচ্ছেন অনেকেই। ফেসিবাদী সরকার কি করছে না করছে এগুলো আমরা দেখতেছি, বা পিলার মধ্যে সবার একটা নজর পড়তেছে। যারা পরবর্তীতে আসবে তারা যাতে আগের মতো ফ্যাসিস্ট অথবা আগের সরকারের মতো কখনো যাতে আচরণ না করে, হ্যাঁ, এটাই আমাদের আর কি মনে করে দেওয়া। এই চিত্রগুলো তারই প্রতিচ্ছবি। প্রতিটি গ্রাফিতে ফুটে উঠেছে প্রতিবাদ, অন্যায়, অবিচার, জুলুম, আয়নাঘর সহ রক্তাক্ত 36 জুলাইয়ের ইতিহাস। 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে যাতে করে তরুণ প্রজন্মরা এসব গ্রাফিতির মাধ্যমে নিজেকে যেমন সংশোধন করতে পারে, তেমনি আগামীতে যারা রাজনীতিতে অংশগ্রহণ করবে তারা যেন এ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসে, এমনটা প্রত্যাশা ছিল সবার মুখে মুখে, যাতে করে আর কোনো ফেসিবাদের ঠাঁই এই বাংলা মাটিতে কখনো পুনর্জন্ম না হয়। কারওয়ান বাজার থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 1947 সালে দেশভাগের সময় এই বাংলার পক্ষে দাঁড়িয়েছে সিলেট। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। সিলেটে জুলাই পদযাত্রার পর শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে সিলেটের প্রবাসীদের অবদান স্বীকার করে তিনি বলেন, সিলেটের প্রবাসীরা গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছিলেন। এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ঢাকা শহীদ মিনারের সমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আদায় করা হবে। এর আগে বিকেল 5:30টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া ও ডেঙ্গুর মতো বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে রোগের চাপ মারাত্মক আকার ধারণ করেছে। ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী ভর্তি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। শয্যা না পেয়ে বহু রোগীকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিনিধি মশিউর রহমান বাবলুর তথ্য ও ছবি নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সবচেয়ে করুণ চিত্র শিশু ওয়ার্ডে। 40 শয্যার এই ওয়ার্ডে বর্তমানে 130 জনেরও বেশি শিশু রোগী চিকিৎসাধীন। একটি শয্যায় 3 থেকে 4 জন শিশুকে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। অনেক শিশুকে শয্যা না পেয়ে তাদের বারান্দা বা চলাচলের পথের মেঝেতে বিছানা পেতে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। এতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে। একই অবস্থা মেডিসিন ওয়ার্ডেও। সেখানেও শয্যা সংখ্যার দ্বিগুণেরও বেশি, প্রায় 1.5 শতাধিক রোগী ভর্তি রয়েছে। ওয়ার্ডের ভেতর জায়গা নেওয়া হয়, অনেককেই বাইরে বারান্দায় রাখা হয়েছে। আমার বাচ্চা অসুস্থ, আমি নিয়ে আসছি। রোগীর স্বজনরা জানান, নিরুপায় হয়ে তারা এমন পরিবেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। শয্যা না থাকলেও অন্তত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে পারছেন, এটাই তাদের বড় পাওয়া। তবে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন। একটা বেডে 4 জন রোগী থাকার পর 4টে বাচ্চার সাথে 4টে মা থাকে, তাহলে বসার জায়গাই তো নাই। আমরা তো রোগী, কিন্তু আমরা বারান্দা থেকে অস্বাভাবিক যথেষ্ট গরম আমরা থাকতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়রিয়া, নিউমোনিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দেয়া তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা বেডে 3 জন 4 জন করে আমরা রোগী রাখছি। মূলত আগেও যে আমাদের ম্যান পাওয়ার ছিল, এখন সে একই ম্যান পাওয়ার আছে, যেজন্য আমাদের উপর প্রেশার পড়ে যাচ্ছে সামগ্রিক জন্য অনেক বেশি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। রোগীর চাপ সামাল দিতে এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত জনবল নিয়োগ প্রয়োজন। এই 250 বেডের সাথে আমাদের নতুন 250 বেড যোগ করতে পারি, মানে সাময়িকভাবে হলেও কিছুটা শয্যা সংখ্যা বৃদ্ধির কারণে যে শিশু ওয়ার্ড বা মেডিসিন ওয়ার্ডে যেখানে অনেক বেশি মানে 2-3 গুণ রোগী, এটা মানে কিছুটা হলেও আমরা সংকট মোকাবেলা করতে পারি। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে দেশের 15 জেলা ও দ্বীপ এলাকায় 1 থেকে 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যরাতে পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরীক্ষা শুরু হলেই প্রশ্নপত্র ফাঁস হয় সিরাজগঞ্জ সালেহা ইশাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের শিক্ষকদের একটি চক্র এই প্রশ্ন ফাঁস করে আসছে বলে অভিযোগ অভিভাবকদের। আর ক্লাস শিক্ষকের কাছে প্রাইভেট পড়লেই পাওয়া যায় ফাঁস হওয়া সেই প্রশ্ন। বিষয়টি নিয়ে অভিভাবকগণ জেলা প্রশাসক সহ শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দিলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এইচএম মোনায়েম খানের রিপোর্ট, বিস্তারিত জানাবেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জ শহরের নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সালেহা ইসাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রায় শতবর্ষী এই বিদ্যালয় থেকে অনেক ভালো ফলাফল পেয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে প্রশ্নফাঁস সিন্ডিকেট চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এই বিদ্যালয়ের সিংহভাগ শিক্ষক প্রাইভেট ও কোচিং ব্যবসার সাথে জড়িত, যে কারণে এই বিদ্যালয়ে লেখাপড়া করতে হলে এই শিক্ষকদের কাছে প্রাইভেট বা কোচিং করতে হয় বাধ্যতামূলকভাবে। আর তাদের কাছ থেকে প্রাইভেট কোচিং করলে পরীক্ষার 2 দিন আগে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যায় অগ্রিম প্রশ্নপত্র। স্কুলের টিচারদের প্রাইভেট পড়াতে হবে, না পড়ালে এই বাচ্চাদের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। ক্লাস টিচারের কাছে যদি প্রাইভেট না পড়ে, তাকে ক্লাসে মূল্যায়ন করা হয় না। বিদ্যালয়টি নিয়ে শুধু প্রশ্ন ফাঁস নয়, বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ছাত্রী নয়, শিক্ষক কর্মচারীদের দখলে। ল্যাবরুম, টিফিন, উন্নয়ন কাঠামো নিয়েও রয়েছে নানা অভিযোগ। ল্যাবে নিয়ে যায় না, এটা তো হচ্ছে সরকার থেকে বরাদ্দ, কিন্তু আমাদের এখানে নিয়ে যাওয়া হয়। আমরা জানি যে আমাদের স্কুলে ল্যাব আছে, কিন্তু আমরা কখনো সেই ল্যাবে যাওয়ার সুযোগ পাইনি। আমরা তেমন ভাবে টিফিন পাই না। এখানে 6 মাসের ভিতরে আমরা একদিনও টিফিন পাই না। বাচ্চারা যে কখনো ল্যাবে যায় পরীক্ষা করানো কোনো কিছু হয়, এটা আমরা কখনোই দেখি নাই। আমাদের টিফিনের টাকা ঠিকই নেয়, বাচ্চাদের কোনো টিফিন নাই। স্কুলে তো আপনার দুর্নীতি, অনিয়ম দিয়ে ভর্তি। আমরা এইরকম দুর্নীতি চাই না, আমরা দুর্নীতি মুক্ত স্কুল চাই। ওই বিল্ডিংটা হচ্ছে একটা মহিলা হোস্টেল, যেখানে মেয়েরা থাকবে।
সেখানে শিক্ষকরা থাকে কেন? প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে অভিযোগের তীর যে শিক্ষকের দিকে তিনি বলেন জানেন না কিছু, তবে সিন্ডিকেট কি তা জানেন না এই বিদ্যালয়ের শিক্ষকেরা। প্রশ্ন ফাঁসের সাথে আমরা জড়িত নই। প্রশ্ন তো আমাদের করতে দেয়, আমরা করে প্রধান শিক্ষকের কাছে জমা দিই, তারপরে প্রধান শিক্ষক পরীক্ষা পরিচালনা করে। তারপরে কি হয় সে দায়িত্ব তো আমাদের, আমরা জানি না। আমি প্রশ্ন করে জমা দিয়েছি আমার প্রধান শিক্ষকের কাছে, সেখান থেকে প্রশ্ন কিভাবে যাবে, কোথায় যাবে, সেটা তো আমার জানার বিষয়। সিন্ডিকেট শব্দটা আসলে অনেক সময় শুনে থাকি, কিন্তু এর অর্থটা আমি এখন আসলে বুঝি না যে সিন্ডিকেটটা কিভাবে করে, কোথায় করে। আমার বিরুদ্ধে এই নামগুলো কেমন করে আসছে, এটা আমার আত্মসম্মানে এবং আমার মানহানি হচ্ছে। এটা একটা ষড়যন্ত্রের অংশ, আমি এর প্রতিকার চাই। প্রধান শিক্ষক জানান তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গার্ডিয়ান নিয়ে বসছিলাম, গার্ডিয়ান যেভাবে চাই আমি ওইভাবে রেজুলেশন করছি। আবার পরীক্ষা কমিটি নিয়ে বসছিলাম, তদন্ত করে দেবো, তদন্ত করে দেওয়ার রিপোর্ট আমি বিধি মোতাবেক অধিদপ্তরে পাঠাই দেবো, আর কপি আমি ডিসি স্যারের কাছে দিয়ে দেবো। ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন জেলা প্রশাসক, তবে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। দিনাজপুরে ঝড়ের সময় রাস্তার পাশের গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এক শিশু ও অটোরিকশা চালক। শুক্রবার বিকেলে সদর উপজেলার আঙ্গুরাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ঝড়ের সময় একটি ব্যাটারি চালিত রিকশা আঙ্গুরাপুল পার হওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে থাকা গাছটি উপড়ে গিয়ে অটোরিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলে গীতার রানী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে। এই ঘটনায় আজ সকালে ইব্রাহিম হোসেন নামের একজনের সন্ধান পেলেও বাকি 2 জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলেন কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসান। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের অফিস জানান, বিকেলে নিখোঁজের পর খবর পেয়ে সদস্যরা ঘটনাস্থলে চলে গেছে। এখন ডুবুরি দল কার্যক্রম চালাচ্ছে। আজও উদ্ধার তৎপরতা চলছে। ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফটো মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল বাসেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, রেজওয়ান আহমেদ রবিন সহ আরও অনেকে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নড়াইল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসনের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা জামাতের আমির মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, বন বিভাগের আঞ্চলিক কর্মকর্তা খন্দকার পিয়াসউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম. বদরুজ্জামান উপস্থিত ছিলেন। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে উলামায়ে ইসলাম। শুক্রবার জুমার নামাজ শেষে হেতালিয়া বাঁধঘাট মাকড়ায় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় জেলা জামিয়াতে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হক কাউসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবু জাফর, আবুল বাশার কাশেমি সহ সাধারণ মুসল্লিরা। মাদক আগ্রাসন, মোবাইল আসক্তি ও অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চর্চার কোনো বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে ধারণ করে কুষ্টিয়ার মিরপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার শাহদহচর মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি নেতা বকুল আলীর সভাপতিত্বে
হাসান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এই চূড়ান্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। আশপাশের এলাকায় শত শত মানুষ এই মনোমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করে। দিনাজপুরের ফুলবাড়িতে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে। খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের টিসিবি পণ্য উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হোসেন। 1100 স্মার্ট কার্ডধারী ভোক্তাদের মাঝে টিসিবি পণ্য চাল 5 কেজি, ডাল 2 কেজি, চিনি 1 কেজি ও ভোজ্য তেল 2 কেজির মূল্য 540 টাকায় বিক্রি করা হয়েছে।